এই প্রশ্নটা আপনার কাছেও আসে যে মিডিয়াতে নিজেদের লোক ছাড়া নিয়োগ হয় না, অথবা রিলেটিভ ছাড়া হয় না, অথবা লোক না থাকলে হয় না। এর কি আসলে কোনো তাহলে ভিত্তি আছে? কারো রেফারেন্সে যদি এখানে এসেও থাকে, একমাত্র তার যোগ্যতাই তাকে টিকতে হবে। যখন আপনারা একজনকে নিয়োগ দেন, সেটি যে পদেই হোক, সেক্ষেত্রে আপনারা সিভিতে কি কি দেখেন? সাংবাদিক হতে গেলে যে ওই সাংবাদিকতা অথবা গণযোগাযোগে পড়াশোনা করতেই হবে, এছাড়া সাংবাদিক হওয়া যাবে না, বিষয়টি এমন নয়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সময়ের স্কুলের আরেকটি বিশেষ পডকাস্টে। আর বিশেষ বলার এই পর্বে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে, আমরা কিন্তু নিউজ অ্যাঙ্করদের নিয়ে কথা বলেছি, আমরা প্রোগ্রাম অ্যাঙ্করদের নিয়ে কথা বলেছি, আমরা দেশের অনেক গুণী এবং অভিজ্ঞ এবং নামকরা রিপোর্টারদের সঙ্গে কথা বলেছি। টেলিভিশন ইন্ডাস্ট্রি সহজ করে আমরা যদি বলি যে গণমাধ্যম ইন্ডাস্ট্রিতে যত কিছু আছে, সেটি একজন টেকনিশিয়ান থেকে শুরু করে এমডি সিও পর্যন্ত আমরা নানা বিষয় নিয়ে গল্প করব, এবং যারা সামনের দিনে এই গণমাধ্যম ইন্ডাস্ট্রিতে তিনি যেই পদেই যুক্ত হতে চান, সেই পদে যেন সঠিকভাবে সুন্দর করে কাজটি করতে পারেন এবং জেনে বুঝে এই ইন্ডাস্ট্রিতে আপনি আগমন ঘটাতে পারেন নিজেকে এবং হয়ে উঠতে পারেন এক সময়ের তারকা। সেজন্য আমরা কিন্তু প্রত্যেকটা পদ নিয়ে কথা বলছি। এবং আজকে আমি বলছিলাম শুরুতেই, বিশেষ বলার কারণ হচ্ছে এই যে যতগুলো পদ আছে, এই পদগুলো কিন্তু গণমাধ্যমে, সেটি আপনি রেডিও বলেন, টেলিভিশন বলেন এবং পত্রিকা বলেন, আসে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের নিয়োগের মধ্য দিয়ে। তাহলে অবশ্যই দাবি রাখে যে হিউম্যান রিসোর্সে যারা কাজ করেন তাদের নিয়ে গল্প করা। তাহলে চলুন আজকে আমরা গল্প করব হচ্ছে বাংলাদেশের অন্যতম টেলিভিশন সময় সংবাদের বাংলাদেশের যেই মানুষগুলো আসলে কাজ করেন তাদের আসলে কারা নিয়োগ দেন, এবং যেই মানুষটি নিয়োগ দেন এবং যেই মানুষটি প্রধান, তিনি হচ্ছেন মোহাম্মদ আবু হানিফ শুভ। আমাদের কাছে খুবই মজার মানুষ, এবং তিনি অনেক দিন ধরে যেই পদগুলো সময় টেলিভিশনে থাকে সেই পদগুলোতে নিয়োগ দেন। কিভাবে তিনি আসলে বাছাই করেন যোগ্য এবং দক্ষ মানুষকে, সেই গল্প আমরা শুনব সময় সংবাদের হেড অফ হিউম্যান রিসোর্স এবং অ্যাডমিনিস্ট্রেশন হানিফ ভাইয়ের কাছে। হানিফ ভাই, আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে গণমাধ্যমের কাজের প্রকৃতি এবং হচ্ছে আমরা যেভাবে কাজ করি সেটি কিন্তু অন্য সরকারি বেসরকারি 9টা 5টা জবের মতো না। এবং আমরা বলছিলাম যে আমরা কথা বলেছি অ্যাঙ্করদের সাথে, রিপোর্টারদের সাথে, আপনিও নিশ্চয়ই দেখেছেন। সেই জায়গাটায় সবাই একটা দাবি করে যে আসলে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হয় এবং এখানে আসলে কাজের পরিবেশটাই কেমন, অথবা আপনারা যখন নিয়োগ দেন তখন আসলে কি কি বিষয় দেখেন। আমরা যদি একটু আলোচনা শুরু করি যে আসলে যখন আপনারা একজনকে নিয়োগ দেন, সেটি যে পদেই হোক, সেক্ষেত্রে আপনারা সিভিতে কি কি দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময়ের স্কুলকে, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে বর্তমান সময়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আকর্ষণীয় এবং সৃজনশীল ক্ষেত্র হচ্ছে ইলেকট্রনিক বা টিভি মিডিয়া। তো গত এক দশকে এই ক্ষেত্রটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তো এখন এই ক্ষেত্রটি আয়ের পাশাপাশি খ্যাতিও দিচ্ছে। এই কারণে বর্তমানে হাজার হাজার তরুণ তরুণী এই ক্যারিয়ারের পেছনে ঝুঁকছে। তো বিশেষ করে এখন তো আসলে বাংলাদেশে সরকারি বেসরকারি মিলিয়ে সম্প্রচারে আছে 30টির বেশি টেলিভিশন। আর এই টেলিভিশনগুলোতে ধরেন এখন জনশক্তি 15,000-এরও বেশি। তো এখন অনেকেই ধরেন এই ক্যারিয়ারে আসতে চাচ্ছেন। তো সবার মধ্যে কয়েকটি প্রশ্ন প্রথমেই, যে এখন ক্যারিয়ার গড়তে গেলে যে আসলে এইখানে আসলে ক্ষেত্র কেমন, সুযোগ সুবিধা কেমন, যোগ্যতা কি কি লাগে, এই যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাকে অনেকে আসলে অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলে। তো এখন আসলে এই বিষয়গুলো অনেকের মধ্যে বিভিন্ন সময় প্রশ্ন থাকে, অনেকে প্রশ্নও করেন, সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করা যাক। তো আমরা সাধারণত এইচআরে কাজ করি, যে বিষয়গুলো দেখি আসলে যোগ্যতার বিষয়টা যদি ধরুন একটা পোস্টের জন্য আমরা সার্কুলার দিলাম, একজন সাংবাদিক আমরা নিব, সেক্ষেত্রে আমরা প্রথমত অবশ্যই শিক্ষার বিষয়টি দেখব। সাংবাদিক হতে গেলে তো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। সাংবাদিকতা অথবা গণমাধ্যমে পড়াশোনা করেছে, গণযোগাযোগে পড়াশোনা করেছে এমন সিভি আমরা প্রথমত বাছাই করি। স্নাতক অথবা স্নাতকোত্তর আছে, ডিগ্রি প্রাপ্ত যারা, তাদেরকে আমরা আসলে ডাকবো, এটাই স্বাভাবিক। সাংবাদিক হতে গেলে যে ওই সাংবাদিকতা অথবা গণযোগাযোগে পড়াশোনা করতেই হবে, এছাড়া সাংবাদিক হওয়া যাবে না, বিষয়টি এমন নয়। ধরুন একজন
অনার্স বা মাস্টার্স পাশ করেছেন কিন্তু সাংবাদিক হতে চায়, সে কি করবেন? এমন একটি প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক। সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি যারা পিজিডি কোর্স করে মানে পিজিডি ডিগ্রি সরবরাহ করছে, সার্টিফিকেট কোর্স দিচ্ছেন। অনেকে চাইলে সে ধরনের প্রতিষ্ঠান থেকে এই শর্ট কোর্সগুলো করে মানে সাংবাদিকতার মানে হাতেখড়িটা নিতে পারেন আর কি, হাতেখড়িটা নিয়ে এই পেশায় ঢুকতে পারেন। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা থাকলে হয় কি মানে এই পেশায় অনেক কিছু সহজ হয়ে যায় পেশাদার কাজে আর কি। সেক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছিলাম যে অনার্স পড়া বা হচ্ছে অনেক সময় অনার্স পাস করে মাস্টার্স করা, এই অবস্থায় কিন্তু অনেকে আপনারা সুযোগ দেন, সুযোগ দিয়ে থাকেন। সেই জায়গাটায় আপনার হচ্ছে আমরা যদি একটু শিক্ষাগত যোগ্যতার বাইরে অন্যান্য আর কি যোগ্যতা দেখেন? শিক্ষাগত যোগ্যতার বাইরে ধরেন টেকনিক্যাল বিষয়গুলো যেমন থাকে, যেমন ধরেন তার কম্পিউটার যোগ্যতাটা কেমন থাকতে পারে, যেমন আইটি নলেজ তার আছে কিনা, অথবা ধরেন এটা তো আসলে ক্রিয়েটিভ একটা সেক্টর, এখানে ধরেন তার এসে ক্রিয়েটিভিটি দেখাতে হয় অনেক জায়গাতে। সেক্ষেত্রে এখানে এডিটিংটা থাকলে তার জন্য ভালো হবে, ফটোশপের কাজ জানা থাকলে তার জন্য ভালো হবে, তার পেশাদার কাজে খুবই সহযোগিতা করবে তাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্য জবে কেবলমাত্র কিন্তু আমরা দেখি যে শিক্ষাগত যোগ্যতাটাকেই দেখা হয়, এখানে তার মানে আরও দুটো অ্যাঙ্গেল দেখা হয়। একটা হচ্ছে তার যদি এই রিলেটেড অর্থাৎ ক্রিয়েটিভ অঙ্গনে কাজ করার নেশা বা প্যাশন অথবা এক্সপিরিয়েন্স থাকে, সেটাকে আপনারা গুরুত্ব দেন। আর একটা হচ্ছে টেকনিক্যাল নলেজটা, যেহেতু টেকনিক্যাল অনেক বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়। আমরা যদি একটু শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই দুটো বিষয় তাহলে মানে তাকে যদি আমরা দেখি তখন আমরা খুব দ্রুত আপনারা তাকে তখন আমরা এছাড়াও ধরেন কিছু কিছু বিষয় আমি বেসিক কিছু জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন বয়সের বিষয়টি। বয়সটা তো আসলে দেখতেই হয়, কারণ বয়সটা আসলে এটা নির্ধারণ হয় হচ্ছে আসলে আমরা কোন পদের জন্য ডাকবো, সেই পদের উপরই আসলে নির্ধারিত হবে যে আসলে বয়সের আসলে সময়সীমাটা কেমন হবে। প্রত্যেকটা পোস্টের জন্য বয়সসীমাটা আমরা ওইভাবে নির্ধারণ করে দিব। যেমন রিপোর্টারের বয়স আসলে এক ধরনের হবে, নিউজরুম এডিটরের বয়স হইতে পারে এক ধরনের, একজন ভিডিও এডিটর কেমন হবে, একজন ভিডিও জার্নালিস্টের বয়স কেমন হবে, সেটা পদের উপরে নির্ধারণ হবে। এছাড়াও পদের অনুযায়ীও তো মানে হায়ারার্কি অনুযায়ীও তো বয়স এদিক সেদিক হয়। এছাড়াও ধরেন তার ভাষাগত একটা দক্ষতা আমরা দেখি, যেমন একজন সাংবাদিক অবশ্যই ধরেন তার ভাষাগত একটা দক্ষতা থাকাটা জরুরি তার পেশাগত কাজে, যেমন বাংলা ইংরেজি ভাষাতে অবশ্যই তাকে ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়াও যোগাযোগের দক্ষতাটা, একজন সাংবাদিক অবশ্যই ধরেন তার পেশাগত কাজে সমাজের সর্বস্তরের মানুষের সাথে তার যোগাযোগ করা লাগে, তাই তো? সেক্ষেত্রে তাকে অবশ্যই তার যোগাযোগের একটা ভালো দক্ষতা তার থাকতে হবে। হানিফ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন যে আমরা অন্য জবের সাথে যে পার্থক্যটা তাহলে পেলাম সেটি হচ্ছে আমরা এর আগে বলেছিলাম টেকনিক্যাল নলেজ এবং এই রিলেটেড ক্রিয়েটিভ কাজের প্যাশন, পাশাপাশি কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি দরকার। কারণ অনেক জবে দেখা যায় সেখানে তিনি না কথা বললেও চলে, কিন্তু এখানে কিন্তু তাকে কথা বলতেই হবে, এবং বলার পাশাপাশি শুধু বলাই না, বিভিন্ন লেভেলের মানুষের সাথে মিশতে পারার যে ক্ষমতা, অর্থাৎ সেই জায়গাটায় আপনি কি পরামর্শ দিবেন যে এই যে দক্ষতাগুলো যখন আপনারা দেখেন তখন সিভিতে আসলে কি দেখলে আপনারা মনে করেন যে এই ক্যাটাগরিগুলো তিনি ফিল আপ করতে পেরেছেন? এডুকেশনের বাইরে আসলে তার সামাজিক যে কর্মকাণ্ড, এগুলো তার সিভির মধ্যে আসলে এক্সট্রা অথবা এডিশনাল ভ্যালু অ্যাড করে। বাড়তি যে যোগ্যতা এটা আমরা দেখি আসলে পড়াশোনার মানে এই কারণেই কি আসলে ক্রিয়েটিভ ধরেন কোন প্রোডাকশন টিমের সাথে যুক্ত থাকা অথবা ডিবেট করা অথবা ভলান্টারি ওয়ার্ক করা, এগুলো কি আপনারা গুরুত্ব দেন? এগুলো এডিশনাল বা এগুলো বাড়তি যোগ্যতা হিসেবে আমরা ধরি। এগুলো করলে আপনারা বুঝে নেন বা ধরে নেন যে তিনি অবশ্যই কমিউনিকেটিভ, তিনি অবশ্যই টেকনিক্যাল নলেজ সম্পন্ন, আবার একই সাথে তিনি হচ্ছে মানুষের সাথে মিশতে বা সোসাইটি নিয়ে কাজ করতে পছন্দ করে। বিশেষ করে সামাজিক কর্মকাণ্ডগুলো যদি সে করে থাকে তাহলে সে সহজেই ধরেন সর্বস্তরের লোকের সাথে তার একটা যোগাযোগের সক্ষমতাটা থাকবে, সেটা আমরা বিবেচনা করি। এছাড়াও ধরেন একজন সাংবাদিক তার অবশ্যই বিশ্লেষণী একটা মনোভাব বা দক্ষতাটা থাকতে হবে। বিশ্লেষণী কেমন? একজন সাংবাদিক ধরেন অনেক সময় তথ্য উপাত্তর উপর নির্ভর করলেই অনেক সময় চলে না, তাকে সেই সংবাদটি অবশ্যই যৌক্তিকতা দেখিয়ে সংবাদটি সঠিক সেটা ধরেন সেটা হতে পারে তার লিখনি, হতে পারে উপস্থাপনা, সেভাবে করে তাকে উপস্থাপন করতে হবে। এবং এই প্রসঙ্গে একটা কথা, নিউজ রুমের সবসময় প্রচলন থাকে এবং আমরা যেখান থেকে শিখেছি, আপনি বলছিলেন যে বিভিন্ন কোর্স আছে বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সার্টিফিকেট কোর্সগুলো করা যায়, সেখানে একটা কথা সবসময় জন্য বলা হয় যে সাংবাদিকদের কমন সেন্স অনেক বেশি
মানে প্রখর হতে হয়, একদম। এবং এই জিনিসটা বোধহয় আপনি এটাই বোঝাতে মানে চাইছেন। সাধারণ মানুষ যেভাবে চিন্তা করবে, একজন সাংবাদিক তো আর ওইভাবে চিন্তা করবেন না। তার চিন্তা ধারণাটা থাকবে একটু অন্যরকম, বিশ্লেষণধর্মী থাকবে, পাশাপাশি থাকবে সে অনুসন্ধানী। রাইট। সে সবসময় চিন্তা করবে যে কীভাবে একটু অনুসন্ধান করে সঠিক একটা সংবাদ বের করে আনা যায়। কারণ সে কিন্তু মানে দায়িত্ব নিয়ে নিল সমাজের, মানুষের জনসাধারণের কাছে সংবাদটি পৌঁছে দেয়। সেক্ষেত্রে ভাই আমরা পেলাম যে সিভিতে আসলে কোন কোন বিষয়গুলো দেখলে বা একটা মানুষ বা হচ্ছে যিনি কাজ করতে চান তার কোন বিষয়গুলো দেখলে আপনি কল করতে পারেন। ধরুন কল করা হয়ে গেল, এখন তো যারা এই প্রোগ্রামটা দেখবে তারা জানবেন যে আসলে সিভি বা আমার নিজের মধ্যে আমি যদি গণমাধ্যমে আসতে চাই আমার এই কোয়ালিটিগুলো দরকার, শিক্ষাগত যোগ্যতা বা যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সেক্ষেত্রে আপনি কল করলেন, তারপরে আসলে টেস্ট প্রক্রিয়াগুলো কী কী হয়? মানে আপনারা যেমন অন্যান্য নিয়োগ প্রক্রিয়া যদি আমরা দেখি, সেখানে আপনার হচ্ছে প্রিলিমিনারি টেস্ট হয়, তারপরে রিটেন টেস্ট হয়, তারপরে ভাইভা হয়। গণমাধ্যমে কি হয় আসলে? এরকমই আমরা ধরেন একজন রিপোর্টার অথবা ধরেন একজন ওই মাল্টিমিডিয়া জার্নালিস্ট যদি আমরা ধরেন একটা সার্কুলার দিয়ে থাকি, যদি সেক্ষেত্রে আমরা প্রথমত তো সিভি শর্টলিস্ট করে তখন একটা রিটেন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, একটা লিখিত পরীক্ষা নেই। লিখিত পরীক্ষা নেই, লিখিত প্রশ্নটা যেভাবে আমরা করি সেটা হচ্ছে যদি রিপোর্টার হয়ে থাকে সেই সার্কুলারটি, সেই রিপোর্ট রাইটিংয়ের উপর আমরা একটু জোর দিই। যে ধরেন কিছু কিছু বিষয় আমরা দিয়ে দিই, মানে রিপোর্ট রাইটিংটা কিভাবে হবে আর কি। মানে সহজ কথায় একটা পত্রিকা বা একটা রেডিও বা টিভি যখন খবরটা করে তখন যেভাবে আসলে রিপোর্টটা হয় তার একটা নমুনা তিনি পারেন কিনা বিভিন্ন বিষয়ের উপর আমরা বলে দিই যে আপনি এই বিষয়ের উপর মানে আপনি একটা রিপোর্ট রাইট করেন। শব্দ দিয়ে দিই যে শব্দের একটা লিমিট থাকে, পাশাপাশি সমসাময়িক বিষয়ের উপর কিছু সাধারণ জ্ঞান থাকবে। তারপর ধরুন যে আপনার কিছু বানানের বিষয় থাকে, যে আসলে আমরা দেখি সে বানানে কেমন বাংলায় আর কি, কারণ আমাদের তো বিভিন্ন সময় নানা কিছু লিখতে হয়, বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি ধরেন আবার আন্তর্জাতিক বিষয়ে কিছু থাকে, হ্যাঁ সেই বিষয়গুলো আমরা জোর দিই, যে দেখি যে তার আন্তর্জাতিক বিষয়ে জ্ঞানটা কেমন, এরকম আর কি অনেক কিছু থাকে আসলে একজন। তার মানে একটা ব্যক্তি যিনি আসলে কল পাবেন তারপরে তাকে ফার্স্ট ভাইভা নিয়ে থাকেন, দেন হচ্ছে ওখান থেকে একটা সিলেকশন প্রসেস করে দেন আবার তাদের রিটেনের জন্য কল করেন। আর রিটেনে যারা পাস করেন বা রিটেনে আপনাদের যারা আবার শর্টলিস্ট হবেন তাদেরকে তখন আবার আমরা একটা মানে ওই ক্যামেরা টেস্ট বা পিটিসি টেস্ট বলি, স্পিচ টু ক্যামেরা, যেটা রাইট ক্যামেরায় তাকিয়ে তার মতো করে সে বলবেন, এরকম একটা টেস্ট আমরা আবার। তবে এই জায়গাটায় আমার আরেকটা জানার বিষয়, সেটি হচ্ছে যারা হচ্ছে ধরেন এডিটিং করবেন অথবা ক্যামেরার পেছনে কাজ করবেন, ধরেন ক্যামেরা জার্নালিস্ট বা ফটো জার্নালিস্ট আমরা যেটাই বলি, সেই জায়গাটায় তারা তো আসলে আর পিটিসি দিতে হয় না, তাদের পরীক্ষার ধরন তো আবার আলাদা, তাদের ধরনটা আবার আলাদা। যেমন একজন ভিডিও এডিটর, তাকে অবশ্যই এসে আমরা আগে তাকে দেখবো যে আসলে সে ভিডিও এডিটিংয়ে সে দক্ষ কিনা, তার যোগ্যতাটা কেমন। সেই ক্ষেত্রে তাকে বিভিন্ন প্রজেক্ট আমরা টেস্ট নেই। তার আবার প্র্যাকটিক্যাল জব আছে, তাকে অবশ্যই তাকে প্রুফ করতে হয়, তাকে প্রমাণ দিতে হয় সে এডিটিংয়ে কেমন। তার মানে আমরা দুটো ধারা পেলাম, যারা হচ্ছে সরাসরি ক্যামেরার পেছনে কাজ করেন তার ওই রিলেটেড কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো লিঙ্ক তিনি শেয়ার করেন, অথবা তিনি প্রজেক্ট দেখান যে আমরা একটা প্রজেক্ট দিলেন, ওই প্রজেক্টটা তিনি ওই সময়ের মধ্যে কতটুকু করতে পারেন, সেটি মেকআপ আর্টিস্টের ক্ষেত্রেও করা হতে পারে একই রকম। আর যারা ক্যামেরার সামনে করেন তাদের হচ্ছে ক্যামেরার সামনে পিচ টু ক্যামেরা অর্থাৎ পিটিসি নেন। রাইট, পিচ টু ক্যামেরা। জি জি। আবার অডিশনও তো হয়ে থাকে। হ্যাঁ, অডিশন থাকে, একজন প্রেজেন্টারের যখন হয় তখন একটা অডিশনের মাধ্যমে আবার অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়। এই জায়গাটায় তাহলে একটা বড় প্রশ্ন, অনেকেই যে বলেন যে আপনিও নিশ্চয়ই এই কথা শোনেন মাঝে মধ্যেই, যেহেতু আমরা এখন নানা মাধ্যমে মানুষের সাথে কানেক্টেড, সোশ্যাল মিডিয়া, নর্মাল সেলফোন, অথবা বিভিন্ন মানুষের তো কানেকশনের এখন সোশ্যাল হিউম্যান বিং হিসেবে তো রিলেটিভদের সাথেও কানেকশন থাকে। সেই জায়গাটা নিশ্চয়ই এই প্রশ্নটা আপনার কাছেও আসে যে মিডিয়াতে নিজেদের লোক ছাড়া নিয়োগ হয় না, অথবা রিলেটিভ ছাড়া হয় না, অথবা লোক না থাকলে হয় না, এর কি আসলে কোনো তাহলে ভিত্তি আছে? না না, আসলে এটা আসলে অনেকে বলেন, বিষয়টা ওই রকম নয়। তা আসলে কারো রেফারেন্সে যদি এখানে এসেও থাকে, একমাত্র তার যোগ্যতাই তাকে টিকতে হবে, তার চাকরির মানে নিরাপত্তাটা তাকেই দিতে হবে। ধরুন একজন উপস্থাপক বা উপস্থাপিকা, সে কারো রেফারেন্সে আসলো, এই হটসিটে বসে নিউজ পড়ার যদি যোগ্যতা বা দক্ষতাটা তার না থাকে, সে কিন্তু টিকবেন না। তার নিউজ পড়ার উপর এই যে সোশ্যাল মিডিয়া, এই সবসময় ধরেন একটা ফিডব্যাক আসতেই থাকে, তার পারফরমেন্স ফিডব্যাক, একেবারে কারেন্ট ফিডব্যাক, একদম কারেন্ট ফিডব্যাক। এই ফিডব্যাকগুলো যদি নেগেটিভ আসে, তাহলে ধরেন এই যে বিজ্ঞাপনদাতা, এরা তো আর বিজ্ঞাপন দিবেন না, নিজের যোগ্যতা দিয়েই নিজের টিকে থাকতে হয় যে কোনো সেক্টরেই।
তো এখন যেটা হয় কি, মানে আমরা তো আসলে ক্রিয়েটিভ একটা সেক্টর, রাইট, এই মিডিয়াটা আসলে ক্রিয়েটিভ সেক্টর, এখানে দক্ষ লোক তাৎক্ষণিকভাবে লাগে। হ্যাঁ, হয় কি, তখন আমি নিজেও এইচআরে থেকে বলি আমাদের সহকর্মীদের যে ওই পোস্টের জন্য ফাঁকা হচ্ছে বা ওই রিলেটেড ফিল্ডে যারা এরকম ফিল্ডে একটা ফাঁকা হচ্ছে, যে আমার এখন দ্রুত লোক দরকার, সার্কুলার আমি দিচ্ছি। তখন আমি বলি যে আপনাদের জানাশোনা কেউ থাকলে সিভি ড্রপ করতে বললেন। রাইট, তখন হয়তো অনেকে হয়তো অনেকভাবে মানে ভেবে নেয় যে পরিচিত লোকজনকে নেওয়া হচ্ছে, বিষয়টা আসলে ওই রকম নয়। আমরা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, এবং সেখানেও তো অনেক সিভি পড়লে আপনার হয়তো লাগবে 1 কি 2 জন, হ্যাঁ, তাদের হ্যাঁ, মধ্যে আপনি একটা যারা সিস্টেম ডেভেলপ যোগ্য। করেন। সেক্ষেত্রে হানিফ ভাই, আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বললাম এবং এখন মনে হয় অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার হবে এবং তিনি সাহসীও হবেন এবং ওই যে ভুল জিনিসটা জেনে হয়তো আবেদন করা বন্ধ করবেন না। তিনিও না। এই যে যুদ্ধটা, অর্থাৎ নিজেকে যোগ্য করা বা দক্ষ করা বা প্রমাণ করে আবার নিজে ওই জায়গাটায় চলে আসা, এটি অবশ্যই করবেন। সেক্ষেত্রে আপনি বারবারই বলছিলেন যে প্রযুক্তি জ্ঞান থাকতে হবে। এই জায়গাটায় আসলে প্রযুক্তি জ্ঞানটা একজন মানুষ কোন কোন জায়গাগুলো আপনারা টেস্টের মধ্যে রাখেন বা আলোচনায় রাখেন যে এই জ্ঞানগুলো তার থাকা দরকার? আসলে প্রযুক্তি জ্ঞানটা ধরেন থাকতে হবে বাধ্যতামূলক। সাংবাদিকদের বিশেষ করে ধরেন প্রযুক্তি জ্ঞানটা থাকাটা আমি মনে করি বাধ্যতামূলক। কেন? একজন রিপোর্টার যদি তার আইটি নলেজটা যদি না থাকে, আইটি জ্ঞান যদি না থাকে, সে ফ্যাক্ট চেক বা গুজব সম্পর্কে সে জানবে না। এই সোশ্যাল মিডিয়াতে গুজবের ছড়াছড়ি খুব দ্রুত হয়ে যায়। যদি একজন রিপোর্টার ফ্যাক্ট চেক অথবা গুজব দ্রুত প্রতিরোধ করতে চায়, তবে অবশ্যই তাকে আইটি এক্সপার্ট হইতে হবে। রাইট। সে যদি আইটিতে এক্সপার্ট হয়, সে দ্রুত সে ছবি অথবা সংবাদ অথবা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সে দ্রুত কাজ করে সংবাদটি সঠিক কিনা তা সহজেই বের করে নিয়ে আসতে পারবে। আবার একই সাথে আমরা যদি একটু, এই যে আমরা এখন ইন্টারভিউ দিচ্ছি, যারা কথা বলেন তারাও কিন্তু বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন। ধরেন আমরা যখন খবর পড়ি অথবা কেউ রিপোর্ট করেন, তখন তার সাথে ভিডিও জার্নালিস্ট যান বা ফটো জার্নালিস্ট যান। পাশাপাশি এই যে দেখেন, আমরা মানে জাস্ট এই বিষয়টা নিয়ে পডকাস্ট করছি, আমাদের সামনে কিন্তু মাইক্রোফোন আছে, তার আছে, টেকনোলজি আছে। অর্থাৎ এই নামগুলো যদি আমরা জানি, তখনও কিন্তু তার কাজ করা অনেক সুবিধা হয়। আবার আমাদের কিন্তু প্রত্যেকটা জার্নালিস্টকেই এখন সেলফোন ব্যবহার করা খুবই স্মার্টলি করতে হয়, ট্যাব ব্যবহার করতে হয়, কম্পিউটার ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে আপনার কি কম্পিউটারের কোনো টেস্ট নেন কিনা? হ্যাঁ, কম্পিউটার অবশ্যই টেস্ট নেই, কারণ ধরুন এখন তো প্রযুক্তি খুবই দিন দিন একদম খুবই আপ টু ডেট হচ্ছে। এখন মোবাইল জার্নালিজম, ড্রোন জার্নালিজমের মতো অনেক কিছু শেখা লাগছে এখন প্রতিনিয়তই সাংবাদিকদের। তো এখন আইটি নলেজটা অবশ্যই থাকাটা মাস্ট। এখন আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। তো আমরা সবসময় সবাইকে, সহকর্মীদের আমরা প্রযুক্তিতে আপ টু ডেট রাখার জন্যই প্রতিনিয়তই আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি। যেমন একটা গল্প আমার মনে পড়লো, কয়েকদিন আগে আমরা সময় টেলিভিশনে যারা একেবারে শুরু থেকে ছিলাম বা নিউজ অ্যাঙ্করিং করেছি, তারা একটা মানে পূর্তি অনুষ্ঠান করেছে অ্যানিভার্সারির মতো। সেখানে আমাদের জুবাইর ভাই ছিলেন। তিনি বলছিলেন যে মানে আমাদের সহকর্মীরা সবাই তো আগের ছিলেন, তো তিনি বলছিলেন যে শফিক মোহাম্মদ নামে একজন ভাই ছিলেন, শফিক ভাই, ওনাকে দেখিয়ে বলছিলেন যে তোমাদের দেখে তো অনেক স্মৃতিচারণা, যেহেতু প্রযুক্তি রিলেটেড তাই গল্পটা শেয়ার করছি। উনি বলছিলেন যে ও রিটেন টেস্টের সময় একটা কোশ্চেনের ইনফরমেশন হয়তো গুগলে চেক করছে, তো অন্য একজন তার মানে নিয়াজ ভাই বোধ হয়, তিনি বলে দিচ্ছিলেন যে ও তো মোবাইল দেখতেছে। জো ভাই এবং নিয়াজ ভাই পরে ডিসিশন নিয়েছিলেন যে ও যদি খারাপও করে ওকে নিতে হবে। কিভাবে? কারণ ওর এই সেন্সটা আছে যে আমার ইনফরমেশনটা গুগল থেকে আনতে হয়। তার খুব দ্রুতই নিয়ে নিয়েছিল। হ্যাঁ, নিয়ে নিয়েছিল। এবং দেখেন, তার মানে হচ্ছে প্রযুক্তি নলেজটা বা প্রযুক্তির প্রতি মানে ইন্টারেস্টটা কতটা থাকতে ছিল তখন, এবং সেটি আরো 10 বছর আগের কথা বলছি আমরা। তার মানে এখন কিন্তু সেই জায়গাটায় আরও বেশি দক্ষ হতে হবে, কারণ এখন প্রযুক্তি, ব্লকচেইন এসেছে, ন্যানো টেকনোলজি এসেছে, AR VR কাজ করছে। সো এই ক্ষেত্রে তো নিউজের ডিমান্ডও অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এআইতে অনেক এখন অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু। একজন মানে মিডিয়া প্রফেশনাল, তাকে অবশ্যই আইটিতে এক্সপার্ট হইতে হবে। তার মানে আপনার তো তাহলে ভাইবা এবং রিটেনও টেকনোলজি রিলেটেড অনেক কোশ্চেন থাকে, রাইট। সেই ক্ষেত্রে ভাই আমরা যদি লাস্টের ভাইবার কথা বলি, এটা একটু মানে অনেকে আমাদের কাছেও জিজ্ঞেস করেন, যেমন ধরুন অনেকে এখন জয়েন করতে চান যারা চেনেন, লাস্টের দিকে এইটা হয় কি, এবং এটা সব জবেই আছে, যে তিনি হয়তো কোথাও কাজ করছেন অথবা আপনাদের ভাইবা রিটেন পাস করে এখন ফাইনাল কলে আবার তো আপনারা ভাইবায় ডাকেন, তখন স্যালারি নিয়ে যারা নেগোসিয়েশন করেন তাদের জন্য যদি স্পেশাল টিপস দেন যে আপনারা তখন কোন জিনিসটা যারা আসতে চান তাদের দেখেন। আসলে নেগোসিয়েশনটা একটু মানে অস্বস্তিদায়ক হয় সব জায়গায়। এটা আসলে ইন্টারভিউয়ার আর ইন্টারভিউ যিনি দুইজনের পক্ষে, প্রার্থী আর নিয়োগকর্তা
দুই সাইড থেকেই আসলে সবসময় এই দর কষাকষি, এটা সব সাইড থেকে অস্বস্তিদায়ক। তারপরে একটা পরামর্শ দেয়া লাগে, আপনি বললেন যেহেতু দেই, অ্যামাউন্ট নিয়ে যেহেতু একটা আলাপ হয়, এটা অ্যামাউন্টটা বলাটা ঠিক না। রাইট, প্রার্থীর সাইড থেকে কখনোই নির্দিষ্ট করে অ্যামাউন্টটা বলাটা ঠিক না। মানে প্রার্থী বলবেন না কখনো যে আমাকে অমুক বা এই ডিজিটের অ্যামাউন্টটা দিবেন। সেক্ষেত্রে স্মার্টলি প্রার্থী কি করবেন? একটা রেঞ্জ বলা যায়, অথবা আরেকটু বেশি ভালো হয় যদি প্রার্থী বলে যে আমাকে পলিসি অনুযায়ী, যদি আপনাদের প্রতিষ্ঠানের পলিসি যদি থাকে যে এই পোস্টের জন্য এটা, ওই পলিসি অনুযায়ী আমাকে যদি আপনারা যেটা দিবেন সেটাই আমার জন্য ফিট হবে। তার মানে তখন ওই অ্যানসার পেলে আপনারা হিউম্যান রিসোর্স ম্যানেজাররা বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন, না তাকে মনে করব যে সে খুবই পেশাদার, রাইট, তিনি এবং তিনি আসতেও চান, আলাদা করে চিন্তা করব, রাইট। তখন দেখা যায় তিনি আরো যেটা চেয়ে নিতেন তার চেয়ে বেশি পান, তখন বিবেচনায় থাকে অবশ্য, রাইট। সেক্ষেত্রে এই যে যেমন ধরুন আমরা যদি একটু আরো গভীরে যাই, যে আমরা ভাইভায় কথা বলেছি, রিটেনের কথা বলেছি, এবং কোন কোন জিনিসগুলো আমরা সিভিতে দেখি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। সাধারণত ভাইভায় যখন আসেন অনেক সময় কি কি অড সিচুয়েশন ঘটে যেগুলো আপনারা একেবারে নিতেই পারেন না? যেমন ধরেন প্রায় আমি তো ভাইভাতে তো প্রচুর থাকা হয়, হ্যাঁ অনেক থাকেন, মানে আমার কাছে যেটা মানে আমি একটু অপ্রস্তুত হয়ে যাই, সেটা হচ্ছে ধরেন একজন প্রার্থী, একজন ক্যান্ডিডেট আসলো, ভাই ডাকলাম, সে একটা প্রতিষ্ঠানে এসেছে ইন্টারভিউ দিতে, সে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে আসে না, প্রতিষ্ঠানের প্রোডাক্ট বলেন, প্রতিষ্ঠানের পলিসি বলেন, পড়ে আসে না। এটা তখন মানে ইন্টারভিউতে যখন বসে তখন নিজে একটু অপ্রস্তুত হয়ে যায়। এটা মানে একটু সময় নষ্ট আসলে। এটা সে প্রার্থী হোক অথবা আপনি ধরেন নিজে যদি ইন্টারভিউয়ার হিসেবে বসেন, আপনার নিজেরও একটু সময় নষ্ট হওয়া, তখন মানে বলতে হয় আসলে যে আপনার একটু পড়ে আসা উচিত ছিল, একটু জেনে আসা উচিত ছিল। এটা আমার একটা পরামর্শ সবার ক্ষেত্রেই, যারা ভবিষ্যতে আসবেন সময় ইন্টারভিউ দিতে অথবা যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানে যান, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সেই প্রতিষ্ঠানের অবশ্যই প্রোডাক্ট বলেন, পলিসি বলেন, প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে যাবেন, রাইট, পড়ে যাবেন। সেটা হয় কি, তাহলে যারা ইন্টারভিউ নেবেন তারা একটু স্বস্তি বোধ করবেন, আর আপনার প্রতি একটা পজিটিভ ধারণা তাদের মধ্যে কাজ করবে যে না, আপনি প্রার্থী হিসেবে ভালো। পাশাপাশি অনেকেই দেখা যায় যোগ্য দক্ষ দুটোই হয়তো তার আছে, কিন্তু তিনি অনেক যেই টাইমের মধ্যে আসার কথা ওই টাইমে আসেন না, তখন তার বেলায় কি ডিসিশন? তার বেলা এইটা আসলে অনেক সময় আসলে ঢাকা শহরে তো যানজট একদম সবসময় লেগেই থাকে, প্রকৃত কারণ যদি থাকে যানজটটা, এটা তো অন্য ইস্যু, কিন্তু অনেকে তো আসলে ধরেন অভ্যাসগত একটা বিষয়ই থাকে লেট করার, তো লেটের তো একটা বিষয় থাকে, 5 মিনিট হতেই পারে। এখন ইন্টারভিউ চলতেছে ধরেন 8 ঘন্টার জন্য, হাফ এন আওয়ার, সেটা যদি ধরেন 1 ঘন্টা পরে, সেটা তো আর আমরা ধরেন ইন্টারভিউ তো আর বসে থাকে না, ওইটা তো আর ধরেন থাকে না। এবং এই কারণে বোধহয় গণমাধ্যমে যেহেতু টাইমের সাথে অনেক রিলেটেড, কারণ আমাদের বিভিন্ন সেমিনারে যেতে হয়, হ্যাঁ বিভিন্ন সময় আমরা খবর পড়ি, এবং খবর কিন্তু টাইমের পরে হয় না, টাইম ঠিক টাইমই হয়। সেক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা কলে যদি আপনারা ডাকেন, সেটা যে কোনো ভাইবা হোক, শুরুর ভাইবা অথবা শেষের ভাইবা, ফার্স্টে কিন্তু রেজিস্ট্রেশনের একটা সিস্টেম থাকে এবং সেখানে কিন্তু টাইমও উল্লেখ থাকে, সেটিও তো নিশ্চয়ই প্রভাব পড়ে যে উনি কয়টার মধ্যে। আমাদের ইন্টারভিউগুলো এরকমই একটা টাইম স্লট থাকে, আমরা ওই সময়ের মধ্যে প্রত্যেকের জন্য তো নির্দিষ্ট করে ধরেন 10 মিনিট করে থাকে, 15 মিনিট করে থাকে, এরপরে তো ধরেন আরেক নেক্সট যে প্রার্থী সে আসবে, সো টাইমটা কিন্তু এখানে একদম ইন টাইম বা অন টাইম আপনার। আবার একই সাথে আপনারা এইটাও বোধহয় দেখেন না, যেমন কোনো একটা ডেস্কে আপনারা রেখে দেন, সেটি বেশিরভাগ সময় হচ্ছে একেবারে যেটা একেবারে শুরুর ডেস্ক, সেখানে থাকে, এবং রিপোর্টিং একটা টাইম থাকে, ওই টাইমের আগে আসাই তো বেটার। অনেকে বুদ্ধি করে হয় কি একটু আগে আসে, একটু নিজে মানসিকভাবে একটু প্রস্তুতি নিয়ে নেয়, একটু পড়াশোনা করে নেয়, এটা হচ্ছে মানে ধরেন একটু বুদ্ধিমানের কাজ। আসলে ইন্টারভিউ তো সবসময় একটু আগে যেতে হয়, একটু মানসিক প্রস্তুতি নেওয়ারও একটু বিষয় থাকে, একটু পানি খেয়ে নিল, একটু নিজের মতো করে প্রস্তুতি নিয়ে নিল, পড়াশোনা করে নিল, তখন হয় কি মানে আলোচনাটা করতে একটু সুবিধা হয় নিজে। আবার একই সাথে যেহেতু গণমাধ্যম কিন্তু ড্রেস রিলেটেড একটা বড় বিষয়, আমরা ইচ্ছে করলে যে কোনো ড্রেসে অনিয়ারে যেতে পারি না, সেই জায়গাটা আপনার তো ভাইবার সময় ড্রেসের দিকেও তো আপনাদের যারা থাকেন তারা খেয়াল করেন না? হ্যাঁ অবশ্যই খেয়াল করি। সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি? এখন ধরেন এই যে বললাম না যে টেলিভিশন অথবা মিডিয়া একটা ক্রিয়েটিভ একটা সেক্টর, এখন আপনি বললেন যে ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে আপনি যদি একজন প্রেজেন্টার, একজন অ্যাঙ্কর বা একজন ডাকেন তখন ইন্টারভিউতে, তখন তার প্রেজেন্টেশন একরকম হবে, আবার ধরেন একজন আইটি সংশ্লিষ্ট যিনি অথবা একজন অডিওতে কাজ করে অথবা ভিডিওতে কাজ করে যিনি, একজন ভিডিও এডিটরই যদি হয়, সে যদি ফর্মাল হয়ে নাই আসলো, সে আসতে পারে ক্যাজুয়াল হয়ে,
সেটা কিছু না, কিন্তু এই যে মানে আপনার জবের সাথে তার মানে হচ্ছে পদ হ্যাঁ। অনুযায়ী যাদের সাথে ড্রেস হ্যাঁ। রিলেটেড তাদের আবার ওই এই বিষয়গুলো সময় আমরা বোধহয় দেখি আসলে। ড্রেস কোডও আপনার অনেক সময় বলে বলে দেন। দেই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেকেও দেখা যায় তারপরেও কিন্তু অনেকে স্মরণ রাখেন না বা ভুল করে বসেন, সেটাই। তারা তো নিশ্চয়ই নেগেটিভ মার্ক পান। হ্যাঁ সেটাই। সেই ক্ষেত্রে আমরা এটা আসলে নিজের একটা সেন্সের বিষয় আছে যে আমি আসলে কোন পোস্টের জন্য যাচ্ছি ইন্টারভিউ দিতে। হ্যাঁ সেটাই, ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো পোস্টের জন্য যদি কেউ ইন্টারভিউ দিতে যায়, সে তো অবশ্যই মাথায় রাখবে যে একটু আমাকে ফর্মাল অবশ্যই একটু লুকে আসতে ফর্মাল হবে। ওয়েতে একটু অ্যাপ্রোচটা করতে হবে। এটা আবার অবশ্য প্রত্যেকের বোঝার একটু বিষয় আছে আসলে। আমরা যদি একটু লার্নিং এর জায়গায় যাই, Sure. যেহেতু আমরা যত কথাই বলেছি এগুলো শেখার, এবং আজকে হয়তো অনেকে একটা প্রপার গাইডলাইন পেলো আপনার কাছ থেকে। এই যে আমরা যেমন সময়ের স্কুল শুরু করেছি, আমরা এখানে অ্যাঙ্করদের ডাকছি, রিপোর্টারদের ডাকছি, ঊর্ধ্বতন বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা তাদের আলোচনাগুলো করছেন যে এইভাবে হলে হয়তো সামনের দিনে গণমাধ্যম আরও অনেক এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে এই যে সময়ের স্কুলের যে টেকের ভাবনা, অর্থাৎ মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা আসবেন তারা যেন দক্ষ, যোগ্য বা কনসেপ্টটা নিয়ে আসেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সময়ের স্কুল প্ল্যাটফর্ম, যেটা এটা অবশ্যই যারা ভবিষ্যতে সাংবাদিকতায় অথবা উপস্থাপনা অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে আসবেন অথবা কাজ করছেন, তাদের সবার জন্যই সহযোগী হিসেবে কাজ করবে, আমি এটা আশা রাখি। আমি নিজেও দেখেছি আপনারা যথেষ্ট সময় দিয়ে কোয়ালিটি সম্পন্ন আপনারা বিভিন্ন লার্নিং যেই মডিউলগুলো রেডি করেছেন, সবার জন্য উপকার হবে আমি মনে করি। যেটা আমরা HR যে কাজটা প্রফেশনাল করেছি হিসেবে, সেটি হ্যাঁ, হচ্ছে যে অনেকের এই মিডিয়া সম্পর্কে ভুল ধারণা হ্যাঁ, আছে, ধারণাগুলো চলে যাবে। গণমাধ্যমে কাজের নেচার নিয়ে তাদের চিন্তা ভাবনা আছে, আবার অনেকে হয়তো ক্রিয়েটিভ আসতে চান, তারা সঠিক ইনফরমেশনটা পান না। আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন ডিজিটাল দুনিয়া, যেখানে ধরেন দূরের একটা মানুষ ঢাকায় এসে কোনো একটা জায়গায় অফলাইনে কোর্স করবেন, তার জন্য টাফ, সেটি কিন্তু তিনি ইজিলি এখন করতে পারছেন। বা তিনি হয়তো এখনও জাস্ট পড়াশোনা করছেন, তিনি জানতে চান, তিনি এখন যে বয়সেরই হন, যে ক্লাসেই থাকেন, তিনি কিন্তু তার ফিউচারের নলেজটা ফ্রি টাইমে এটা কিন্তু করে নিতে পারেন। অনেকের ভুল ধারণা থাকে মিডিয়া সম্পর্কে, যে আসলে প্রক্রিয়াগুলো কি কি। এই যে সময়ের স্কুলের যে বিষয়গুলো, যেই মডিউলগুলো আছে, লার্নিং যেই ক্লাসগুলো আছে, এগুলো যদি কেউ দেখে, অনেকের ধারণাটা মানে ভুল ধারণাগুলো কেটে যাবে, আর খুব সহজ বিষয়গুলো সহজেই ধারণাটা মানে নিতে পারবে। আর একটা জায়গায় আমরা একটু নজর দিতে চাই, যে যেমন ধরুন আমরা যারা গণমাধ্যমে কাজ করি, অন্য জায়গাগুলোতে যারা কাজ করেন তাদের কিন্তু 9টা 5টা একটা জবের শিডিউল থাকে। তারপরে হচ্ছে আপনার ধরেন প্রকৃতিগত যত কারণ আছে, যেমন গরমের সময় স্কুল বন্ধ হয়, ইউনিভার্সিটি বন্ধ হয়, শিক্ষকরা ছুটি পান, স্টুডেন্টরা তো পানি। কিন্তু দেখবেন যত দুর্যোগ দুর্বিপাকে কিন্তু গণমাধ্যম কর্মীদের আরও বেশি পরিশ্রম করতে হয়, এবং এটা একটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে মানসিকতা আপনারা কিভাবে দেখেন? মানসিকতাটা দেখি কিভাবে, ধরেন একজন এই প্রফেশনে আসতে চাইলে, রাইট, নিউ কামার যারা, বা তাদের জন্য পরামর্শ কি তাদের দিবেন? পরামর্শটা হচ্ছে যে এখানে আসলে ওই 8 ঘন্টার চাকরি করতে হবে এই মানসিকতাটা রাখা যাবে না। সাংবাদিকতায় 8 ঘন্টা বলতে আসলে কিছু নাই। কেন নাই? ধরেন আপনি 8 ঘন্টা পরে বাসায় গেলেন, আপনার অফিস থেকে একটা কল আসলো যে আপনাকে আসতে হবে, এরকম একটা ঘটনা ঘটেছে। সাংবাদিক হিসেবে আপনি 8 ঘন্টা পরে আপনাকে অফিসে, মানে বাসায় থাকবেন বিষয়টা অমন নয়, আপনাকে অফিসে আসতে হবে, ঘটনাস্থলে যেতেই হবে। যেমন রানা প্লাজা ট্র্যাজেডি, যেটা ধরেন অনেক সাংবাদিক ওখানে 48 ঘন্টা 72 ঘন্টা কনজিকিউটিভ টাইম এখানে পার করেছে, কনসিস্টেন্টলি ওখানে সময় দিয়েছে, কখন ওখানে রাত দিন হয়ে গেছে টেরও পায়নি। তো সাংবাদিক যারা, তারা আসলে 8 ঘন্টা চাকরি করে না সাধারণত, এবং দেখা যায় যে খাবারেরও ঠিকঠাক থাকে না। ঠিকঠাক থাকে না। তো এখানে আসলে 8 ঘন্টা বলতে কিছু নেই। অনেক সময় 8 ঘন্টা থাকবে ডিউটি, ঠিক আছে, আবার এমন এমন ইস্যু হবে, যেমন ধরেন পুরান ঢাকাতে, মানে আমাদের ঢাকা শহরে পুরান ঢাকাতে অনেকবার আগুন লেগেছে, তা 8 ঘন্টা চাকরি এখানে না, আসলে ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। দেখেছি নিমতলার সময় পুরান ঢাকায় বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় ঘটতেই পারে, মানে যে কোনো মানে দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্যোগ দুর্বিপাক ঘটতেই পারে। তো এইখানে সাংবাদিক যারা বা সাংবাদিকতায় যারা থাকবেন, তাদের আসলে ওই যে 8 ঘন্টা যে চাকরি করব, এই মানসিকতার চাকরি আসলে এটা না। রাইট। তবে সেক্ষেত্রে হানিফ ভাই, আপনি যদি একটু র্যাপ আপ করেন, আমিও সংক্ষেপে লাস্টে একটু বলবো, সেটি হচ্ছে যে আপনি সামগ্রিকভাবে আসলে যারা সামনের দিনে আসতে চান বা গণমাধ্যমে কাজ করতে চান, তাদের জন্য আসলে আর কি পরামর্শ বা নতুন করে আর কি বলতে চান, বা পুরো প্রক্রিয়াটাই যদি আবার সহজ করে একটু বলেন। যারা আসলে ভুল ধারণা নিয়ে আছেন যে সাংবাদিকতা অথবা মিডিয়ায় আসতে চাচ্ছেন কিন্তু প্রক্রিয়াগুলো জানেন না, আজকে তো জানলেন, বুঝলেন, বা অনেকের কাছে হয়তো সহজ হলো, তাদের মানে তাদের উদ্দেশ্য করে বা তাদের
কাছে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে প্রক্রিয়াটা খুবই সহজ। আপনার অবশ্যই অনেক যোগ্যতা আছে, কিন্তু আসলে আপনি আমাদের পর্যন্ত আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না। তো আমরা আপনাকে মানে একটা সিভি নিয়ে আমাদের অফিস পর্যন্ত আসবেন সেটাও করা লাগবে না। আমরা এখন আপনার জন্য এত সহজ করে দিয়েছি পুরো প্রক্রিয়াটা। চাইলে আপনি যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার একটা সিভি মাধ্যমে। সেটা হচ্ছে যে আমরা একটা গুগল ডক ফর্মে বা গুগল লিঙ্কের মাধ্যমে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছি। আমরা প্রতিনিয়তই সার্কুলার দিচ্ছি অনেক 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 পোস্টের জন্য। আপনি চাইলে গুগল লিঙ্কে ঢুকে আপনার কাঙ্ক্ষিত একটি পোস্টে আপনি আপনার সিভিটি ড্রপ করতে পারবেন। সিভি ড্রপ করলেই আমরা যখন আপনার সিভিটি দেখব, যদি আমরা মনে করি যে আপনি যোগ্য আমাদের সেই পোস্টের জন্য, আমরা অবশ্যই আপনাকে ডাকবো। আপনি অবশ্যই সব গণমাধ্যমেই তো এখন এই প্রক্রিয়ায় এখন শুধু আমরা নই, গণমাধ্যম, পত্রিকা, অনলাইন, টেলিভিশন সবাই এই সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। হানিফ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য, কারণ আপনি অনেক ব্যস্ত সময় পার করেন। আমাদের পুরো যারা কর্মী বাহিনী আছেন তাদের নানা সুযোগ সুবিধা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে কিন্তু আপনার কাজ করতে হয়। আমরা নানা সময় যতগুলো আমাদের দাবি দেওয়া থাকে সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। আমরা অনেক বেশি কৃতজ্ঞ সময়ের স্কুল আপনাকে পেয়ে, এবং সামনের দিনে হয়তো নানা বিষয় নিয়ে কথা হবে, গল্প হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখি এবং বলে রাখি যে আপনারা যারা সামনের দিনে আমাদের সঙ্গে যুক্ত হতে চান, সেটি সময় টেলিভিশনে হোক অথবা বাংলাদেশের অন্য যে কোনো গণমাধ্যমে এবং যে কোনো ফরম্যাটে হোক, সেটি অনলাইনে হতে পারে। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক বেশি কাজ করছে, পত্রিকা অনেক দুটো ফরম্যাটে কাজ করে, রেডিও আছে এবং টেলিভিশনের মধ্যেও আবার প্রোগ্রাম চ্যানেল আছে, বিশেষায়িত চ্যানেল আছে, স্পোর্ট চ্যানেল আছে। সুতরাং আপনি অ্যাজ অ্যাঙ্কর বা রিপোর্টার বা ভিডিও জার্নালিস্ট যেটিতেই কাজ করতে চান, সেখানে আমি বারবারই যেই কথাটি বলি, একেবারে টেকনিশিয়ান থেকে শুরু করে এমডিসিও সব প্রক্রিয়াগুলোতেই কিন্তু আসলে আবেদন থেকে শুরু করে সেটি তারা নিজস্ব প্ল্যাটফর্মে দেন, একই সাথে অন্যান্য যে জব সাইটগুলো আছে সেখানে দেন। এবং যেহেতু চ্যালেঞ্জিং এবং ক্রিয়েটিভ জব, সেখানে কিন্তু আপনাকেই আসলে পারফরমেন্সটা করতে হয়, এবং এখানে পেছন থেকে আসলে কেউ আগলে রেখে বা ধরে রেখে বা কারো রেফারেন্সে আসলে টিকে থাকা অনেক বেশি অসম্ভব একটা ব্যাপার। এটি আসলে কোনোভাবেই সম্ভব না, এবং সেটি কিন্তু আজকে হানিফ ভাইয়ের গল্পের মধ্য দিয়ে আপনারা আরও বেশি ক্লিয়ার হলেন। আপনাদের অপেক্ষায় আমরাও চাই দক্ষ এবং যোগ্যতায় আমাদের গণমাধ্যম আরও বেশি আন্তর্জাতিক মানের হয়ে উঠুক। গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা সাংবাদিকতা এবং গণমাধ্যমের মানুষগুলো কাজ করব, সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সময়ের স্কুলের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।